এবার কি ৩ টুকরো হতে চলেছে বাংলাদেশ? বাংলাদেশ কি সত্যি এক ভয়ঙ্কর বিভাজনের দিকে এগোচ্ছে? যে কোনো সময় ভারত কিনে নেবে বাংলাদেশকে। রংপুর বাংলাদেশ নিয়ে ভারতের মহাপরিকল্পনা শুরু, নাকি এটি শুধু আলোচনার নামে ছড়িয়ে পড়া এক অতিরঞ্জিত ধারণা? দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির অদৃশ্য খেলায় কি সত্যি বড় কোনো পরিবর্তনের ছায়া দেখা যাচ্ছে? কি হতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ? আসুন তার এক সম্ভাব্য ব্যাখ্যা তুলে ধরা যাক আজকের এই আলোচনায়। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। এমন চাঞ্চল্যকর তথ্য রয়েছে যা আপনার শিরদাঁড় দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে পারে। বর্তমানে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে পর্দার আড়ালে এমন এক খেলা শুরু হয়েছে যা কোনো সাধারণ সমীকরণ নয়। এক অস্থির সময়ের দোরগোড়ায় দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখন একটি দেশের মানচিত্র কেবল কিছু রেখা বা সীমানা নয়, এটি লক্ষ কোটি মানুষের আবেগ, অস্তিত্ব আর সার্বভৌমত্বেরই প্রতীক। কিন্তু বর্তমান সময়ে কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এমন এক ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে যা বাংলাদেশের অখণ্ডতাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করে দিয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটি প্রশ্ন: বাংলাদেশ কি সত্যি কোনো বড় ধরনের ভাঙনের মুখে? পর্দার আড়ালে কি এমন কোনো মহাপরিকল্পনা তৈরি হচ্ছে যা সাধারণ মানুষের কল্পনার অতীত? ভারতের নীতি নির্ধারক মহলের অন্দরে কান পাতলে ইদানিং এমন কিছু শব্দ শোনা যাচ্ছে যা কোনো সাধারণ সমীকরণ নয়, বরং এক চরম আগ্রাসী এবং বিতর্কিত কৌশলের অংশ। এই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এবং ভারতের পারমাণবিক মতবাদের অন্যতম রূপকার ভারত কার্নাড। আন্তর্জাতিক সম্পর্ক এবং সমর কৌশলের দুনিয়ায় কার্নাডকে বিবেচনা করা হয় এক কট্টর বাস্তববাদী চিন্তাবিদ হিসেবে। তার কাছে কূটনীতি বা শান্তির চেয়ে সামরিক শক্তি এবং নিজ দেশের নিরাপত্তায় সবকিছুর উপরে। দিল্লির সাউথ ব্লকের নীতি নির্ধারকদের ওপর কার্নাডের গভীর প্রভাব রয়েছে, আর তাই তার সাম্প্রতিক বক্তব্যগুলো আন্তর্জাতিক রাজনীতির মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। ভারত কার্নাডের প্রস্তাবটি অত্যন্ত সরাসরি এবং চরম উত্তেজনাকর। বাংলাদেশের কাছ থেকে পুরো রংপুর অঞ্চলটি কিনে নাও, আর যদি তারা রাজি না হয় তবে সামরিক শক্তি প্রয়োগ করে তা দখল করো। মোদী সরকারের কাছে দেওয়া এই প্রস্তাবের নেপথ্যে রয়েছে ভারতের দীর্ঘদিনের এক গলার কাটা, যাকে বলা হয় চিকেন নেক বা শিলিগুড়ি করিডর। ভারতের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সরু মাটির টুকরো ভারতের মূল ভূখণ্ডের সাথে সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার বা 7টি রাজ্যকে যুক্ত করে রেখেছে। সামরিক দিক থেকে এই করিডরটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আর এই চিকেন স্নেকের ঠিক নিচে তলোয়ারের ডগার মতো অবস্থান করছে বাংলাদেশ রংপুর বিভাগ। দিল্লির দুশ্চিন্তার মূল কারণ হলো এই চিকেন স্নেকের খুব কাছাকাছি এবং চীনের সরাসরি উপস্থিতি দেখা যাচ্ছে। একদিকে যেমন চীন এই করিডোরের কাছাকাছি এলাকায় তৎপরতা বাড়িয়েছে, অন্যদিকে বাংলাদেশের ভেতরে বেইজিং তার কৌশলগত অবস্থান সুসংহত করেছে। ভারত কার্নাড তার সিকিউরিটি ওয়াচ নামক ব্লগ এবং তার বিভিন্ন লেখায় স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশ যদি কখনো চীনের কোনো প্রক্সি বা দাবাট ঘুঁটিতে পরিণত হয়, কিংবা সেখানে যদি ভারত বিরোধী কোনো চরমপন্থী শক্তির উত্থান ঘটে, তবে ভারতের কপালে চরম দুঃখ রয়েছে। কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি চীন এই শিলিগুড়ি করিডরটি বিচ্ছিন্ন করে দিতে পারে, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটি ভারতের সার্বভৌমত্বের এক মারণঘাত। এটি ভারতের সার্বভৌমত্বের জন্য এক মরণাঘাত। আর এই ভূরাজনৈতিক আতঙ্ক থেকে কার্নাড তার বিতর্কিত সমাধানটি তুলে ধরেছে। রংপুর বিভাগের ভারতের অন্তর্ভুক্ত করা তার মতে, রংপুর ভারতের হাতে থাকলে ভারতের উত্তর পূর্ব সীমান্ত কেবল সোজা নয়, বরং প্রতিরক্ষামূলকভাবে এটি অত্যন্ত শক্তিশালী এক দেয়ালে পরিণত হবে। এই পরিকল্পনার বাস্তবায়নের জন্য কার্নাড মোদী সরকারের সামনে দুটি পথ খোলা রাখার পরামর্শ দিয়েছেন। প্রথমটি হলো সহজ পথ। বর্তমান সময়ে বাংলাদেশে প্রায় 10,040 কোটি ডলারের বিশাল এক আন্তর্জাতিক ঋণের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। এই ঋণের সুদ মেটাতেই হিমশিম খাচ্ছে ঢাকা। কার্নাডের প্রস্তাব হলো এই অর্থনৈতিক সংকটকে কাজে লাগিয়ে ভারত 10 থেকে 20 বিলিয়ন ডলারের প্রস্তাব নিয়ে এগিয়ে যাক এবং বাংলাদেশের কাছ থেকে আস্ত রংপুর বিভাগটি কিনে নিক। তিনি এই মডেলটিকে মার্কিন ইতিহাসের বিখ্যাত লুইজিয়ানা পারচেসের সাথে তুলনা করেছেন।
তার মতে এতে বাংলাদেশ ঋণের ভারও কমবে এবং ভারতের নিরাপত্তা ঝুঁকিও চিরতরে দূর হবে। আর যদি বাংলাদেশ বিক্রি করতে রাজি না হয়, তবে অন্তত এমন এক বাধ্যতামূলক চুক্তি করতে হবে যাতে চীনের সাথে বাংলাদেশের কোনো সামরিক সম্পর্ক না থাকে। আর সেই চুক্তি লঙ্ঘিত হলে সরাসরি সামরিক অভিযানের পথে হাঁটার পরামর্শ দিয়েছেন তিনি। দ্বিতীয় পথটি অত্যন্ত কঠিন এবং যন্ত্রণাদায়ক। কানুনের ভাষায় এটি হবে এক পরিকল্পিত বা পপুলেশন এক্সচেঞ্জ। বর্তমানে রংপুরের জনসংখ্যা প্রায় 1.5 কোটির মতো, আর বাংলাদেশের হিন্দু জনসংখ্যাও প্রায় একই পরিমাণ। কানুনের তথ্য অনুযায়ী বাংলাদেশের সব হিন্দু জনগণকে এনে রংপুরে বসিয়ে দেওয়া হবে এবং রংপুরের বাসিন্দাদের পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশের অবশিষ্ট অংশে। এরপর সেই অঞ্চলকে ভারতের সাথে যুক্ত করা হবে। এই প্রস্তাব শুনতে অবিশ্বাস্য এবং অমানবিক মনে হলেও ভারত কানাডার ইতিহাসের পাতা থেকে একাধিক উদাহরণ টেনে দেখিয়েছেন। অর্থের বিনিময়ে বা পরিস্থিতির চাপে ভূখণ্ড পরিবর্তনের ঘটনা পৃথিবীতে নতুন নয়। তিনি 1867 সালের আলাস্কা ক্রয় এর উদাহরণ দিয়েছেন, যেখানে রাশিয়ার চরম অর্থ সংকটে প্রায় মাত্র $72 লক্ষ বিশাল আলাস্কা অঞ্চলটি আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছিল। 1803 সালে নেপোলিয়ন বেনাপোর্ট যুদ্ধের খরচ জোগাতে আমেরিকার কাছে লুইজিয়ানা বিক্রি করেছিলেন, যা আমেরিকার আয়তনের রাতারাতি দ্বিগুণ করে দিয়েছে। এমনকি 1958 সালে ওমানের সুলতানের কাছ থেকে পাকিস্তান মাত্র $30 লক্ষ গোয়াদার বন্দর কিনে নিয়েছিলেন। কানুনের যুক্তি হলো, যদি ঐতিহাসিক এমন নজির থাকে, তবে ভারতের নিরাপত্তার খাতিরে রংপুর কেনা যাবে না কেন? প্রয়োজনে শ্রীলঙ্কার মতো দীর্ঘমেয়াদী লিজ নেওয়ার পথেও হাঁটার কথা বলছেন তিনি। তবে এই আলোচনা কি কেবলই তাত্ত্বিক? গ্রাউন্ড রিয়েলিটি বা মাঠের পরিস্থিতি কিন্তু ভিন্ন কথা বলছে। চিকেন্স নেক থেকে মাত্র 135 কিলোমিটার দূরে ভারতের লালমনিরহাটের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের একটি পুরনো বিমান ঘাঁটি সংস্কার করা হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, লালমনিরহাটের বিমান ঘাঁটি যদি সক্রিয় হয়, তবে চীনের নজরদারি ক্ষমতা ভারতের শিলিগুড়ি করিডোর পর্যন্ত বিস্তৃত হবে। চীনা ড্রোন বা বিমান এই ঘাঁটি থেকে উড়লে ভারতের পূর্বাঞ্চলীয় বায়ু কমান্ডের প্রতিটা পদক্ষেপ মুহূর্তের মধ্যে ধরা পড়বে। এর পাশাপাশি বাংলাদেশের বিমান বাহিনীর জন্য পাকিস্তানের তৈরি যে F-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়টিও দিল্লির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক পাকিস্তান ও বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের ঘন ঘন সফর এবং চীনা নেতৃত্বের সাথে নীতি নির্ধারকদের বৈঠক দিল্লির উদ্বেগ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এরপরই পাল্টা জবাব হিসেবে ভারতও হাত গুটিয়ে বসে নেই। গত কয়েক মাসে শিলিগুড়ির ভারতের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ সীমান্তের ঠিক পাশেই তিস্তা প্রহার নামের এক বিশাল সামরিক মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পশ্চিমবঙ্গের বিজেপির ক্রমবর্ধমান প্রভাব এবং শুভেন্দু অধিকারীর মতো নেতাদের আক্রমণাত্মক মন্তব্য বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে সুযোগ এলে বাংলাদেশ দখল করতে হবে। যদিও ভারতের কেন্দ্রীয় সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কখনো এমন কোনো কথা বলেনি, তবুও আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশ দাবি করছে যে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে ভারত ও আমেরিকা যৌথভাবে কূটনৈতিক ও সামরিক শক্তি প্রয়োগ করে বাংলাদেশকে 3 টুকরো করার পথে হাঁটতে পারে। এই কথিত মহাপরিকল্পনার প্রথম টুকরোটি হবে রংপুর, যা ভারতের নিরাপত্তার জন্য বাফার জোন হিসেবে কাজ করবে। দ্বিতীয় টুকরোটি হবে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। আমেরিকার নজর দীর্ঘকাল ধরে বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থানের ওপর। আর তৃতীয় টুকরোটি হবে অবশিষ্ট মূল বাংলাদেশ। বিগত 15 বছর শেখ হাসিনা সরকার ভারতের নিরাপত্তার উদ্বেগ যেভাবে সামলাচ্ছে, তা ভারতের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক ছিল। তার সময় চীন বা পাকিস্তান ভারতের সীমানায় বড় কোনো অস্থিরতা তৈরির সুযোগ পায়নি। কিন্তু বর্তমানের পরিবর্তিত রাজনীতির পরিস্থিতিতে ভারতের নীতি নির্ধারকরা যদি মনে করে যে বাংলাদেশ চীন পাকিস্তান অক্ষের দিকে ঝুঁকে পড়ছে, তবে ভারত কানুনের এই আগ্রাসী প্রস্তাবগুলো হয়তো আর কেবল কাগজের তত্ত্ব হয়ে থাকবে না। যদিও ভারতের অফিসিয়াল ফরেন পলিসি বা পররাষ্ট্র নীতি সবসময় প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং অহিংসার ওপর প্রতিষ্ঠিত, তবুও ভূরাজনৈতিক স্বার্থ যখন বিপন্ন, তখন ইতিহাসের গতিপথ বদলে যায়। হুমকির এই মানচিত্রটি আজ হয়তো অনেকের কাছে নিছক জল্পনা মনে হতে পারে, কিন্তু পরিস্থিতির জটিলতা দিন দিন যেভাবে যাচ্ছে, তাতে এই সমীকরণ একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণ এশিয়ার এই দাবার বোর্ডে পরবর্তী চালটি কে দেবে? বাংলাদেশের মানচিত্রের ভবিষ্যৎ কি হবে, তা হয়তো সময় এবং দিল্লির সাউথ ব্লকের গোপন পরিকল্পনাই বলে দেবে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা একটাই, শান্তি এবং অখণ্ড যেন কোনো রাজনীতির উচ্চাকাঙ্ক্ষার বলি না হয়।
প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান।